নমস্কার। শ্যামল কুমার মিত্র, কনফেডারেশন। আপনারা আমাদের গতকালকের পোস্ট থেকে নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন যে আজকে অর্থাৎ 6ই আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হচ্ছে দুপুর 2টো থেকে। আমরা বহুবারই আপনাদের বলেছি আমাদের ঈশ্বর, আমাদের আল্লাহ, আমাদের যিশু হচ্ছেন আপনারা, কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, শিক্ষক, শিক্ষাকর্মী থেকে শুরু করে আন্ডারটেকিংস, এই সমস্ত কর্মচারী, কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীরা যারা গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মী, আপনারা প্রত্যেকেই অত্যন্ত উৎকণ্ঠায় আছেন। সেই উৎকণ্ঠার শরিক আমরাও। গতকাল এই পোস্ট হওয়ার পরেই আপনারা অনেক মানুষ আমাদের ফোন করেছেন, অনেক রাত্রি পর্যন্ত। ক্ষমা চেয়ে নিচ্ছি, তাদের প্রায় সকলের ফোনই আমরা ধরতে পারিনি। তার কারণ আমাদের প্রধান লক্ষ্য ছিল যাতে যে কোনোভাবে হোক অন্তত আমাদের আইনজীবী ফিরদৌস শামীমকে আমরা সুপ্রিম কোর্টে হাজির করতে পারি। অন্য কোনো সিনিয়র অ্যাডভোকেটের কে বিন্দুমাত্র খাটো না করেও বলবো, আমরা দীর্ঘদিন এই মামলায় থেকে একটা বিষয় বুঝেছি যে ফিরদৌস শামীম নিজের প্রয়াসে এআইসিপিআই, সো কল্ড স্টেট বেসড সিপিআই, রাজ্য সরকারের যে প্রতারণা এবং কমপ্লায়েন্স রিপোর্ট ইত্যাদি সম্পর্কে এতটাই ওয়াকিবহাল, এতটাই দক্ষ এবং এতটাই তার কাছে তথ্য রয়েছে যেগুলো সিনিয়র আইনজীবীদের এই মামলায় লড়ার ক্ষেত্রে অত্যন্ত কাজ দেয়। কাজে আমরা আপ্রাণ চেষ্টা করছিলাম যে কোনোভাবে হোক অন্তত ফিরদৌস শামীমকে যেন আমরা সুপ্রিম কোর্টে হাজির করতে পারি। সেটা আমরা পেরেছি। আজকে ভোরের ফ্লাইট ধরে তিনি চলে গেছেন। ওখানে আমাদের আইনজীবী রহিফ রহুম আছেন, আলী রহিম আছেন, শেখর কুমার আছেন এবং কলকাতায় আজকে অনলাইনে থাকবেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, গোপা বিশ্বাস এবং আমরাও তাদের সঙ্গে থাকব। এ বিষয়টা আমি বহুবার বলেছি যে সুপ্রিম কোর্টের কোনো সার্কিট বেঞ্চ রাজ্যগুলোতে নেই, যার ফলে আমাদের সুদূর অঞ্চল থেকে দিল্লিতে ছুটে যেতে হয় মামলা করার জন্য। মুশকিল হচ্ছে মামলার আগের দিন রাত্রে যদি আমরা জানতে পারি যে কালকে মামলা হচ্ছে, আমাদের পক্ষে খুব সমস্যা হয়। যেমন গতকালকে আমরা এই খবরটা পাওয়ার পরেই আমাদের দিল্লির আইনজীবী রহিফ রহুম সিনিয়র অ্যাডভোকেট, আলী রহিম, শেখর কুমার, কলকাতার আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাসদের সঙ্গে অনলাইন কনফারেন্স করে আমরা আমাদের কি বক্তব্য আজকে উপস্থাপন করা হবে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং সে কারণেই আপনাদের ফোন ধরা সম্ভব হয়নি। এখন মুশকিল হচ্ছে যে মুখোমুখি বসে আমরা যেরকম কনফারেন্স করে আইনজীবীদের আমাদের কথাগুলো বোঝাবার বা তাদের নজরে আনার চেষ্টাটা যতখানি সহজ হয়, অনলাইনে কনফারেন্সের মাধ্যমে ঠিক ততটা সহজ হয় না। তবুও কিছু করার নেই। আমরা আমাদের আইনজীবীদের আজকে যে বিষয়গুলি তোলার জন্য আমরা বলেছি সেই বিষয়গুলি হলো: 1 নম্বর, গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের রাজ্য সরকার কমপ্লায়েন্স রিপোর্টে জানিয়েছেন যে তারা এই রায়ের অন্তর্ভুক্ত নন, তাই তাদের এই রায় কার্যকর করার ক্ষেত্রে তাদেরকে বাদ রাখা হোক। এটা কমপ্লায়েন্স রিপোর্টে রাজ্য সরকার জানিয়েছেন। আমরা এর বিরোধিতা করব এবং বিস্তারিতভাবে আমি এর আগে অনেকবার বলেছি, আর আজকে আর পুনরাবৃত্তি করছি না, যে আমরা সুনির্দিষ্ট যুক্তি দিয়ে আমরা মহামান্য সুপ্রিম কোর্টকে বলার চেষ্টা করব যে না, গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরাও এই
ডিএ মামলার অন্তর্ভুক্ত এবং তারা এই ডিএ মামলার রায় অনুসারে বকেয়া ডিএ পাওয়ার আইনসঙ্গত অধিকারী। দ্বিতীয় বিষয়টা আমরা যেটা তুলব, অবশ্যই কেএমসি এলাকার ব্যাংকগুলি থেকে যারা পেনশন নেন এবং ভিন রাজ্যের যেসব পেনশনার পশ্চিমবাংলার রাজ্য সরকারি কর্মচারী ছিলেন, তারপর অবসরের পরে দেশের বাড়ি গেছেন, তারা কেউ 1 নয়া পয়সা আজ পর্যন্ত পায়নি। কাজেই তাদের কথাটা আমরা তুলব। ওয়ার্ক চার্জ এমপ্লয়ীদের কথা কমপ্লায়েন্স রিপোর্টেও সরকার বলেননি এবং কোনো জায়গায় উল্লেখ করেননি, অথচ এই ওয়ার্ক চার্জ কর্মচারীরাও এই ডিএ মামলায় রায় কার্যকর করার ক্ষেত্রে তারাও আইনসঙ্গত অধিকার তাদের রয়েছে, তারাও এই রায়ের আওতায় পড়ছেন। এবং ডেইলি রেটেড কর্মচারী, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, হোমগার্ড, সিভিল ডিফেন্স বা পিএইচই ইত্যাদিতে, তা হেলথ ইত্যাদিতে, সেখানে অনেক বন্ধু আমাদের প্রশ্ন করেছিলেন ডেইলি রেটেড কর্মচারীরা আবার ডিএ পায় নাকি। আমরা বারবারই বলেছিলাম যে না, ডেইলি রেটেড কর্মচারীদেরও ডিএ বাড়ার সঙ্গে সঙ্গে তাদের দৈনিক মজুরি বাড়ে। এর আগে যখন 4% ডিএ আমাদের বেড়েছিল, তাদের দৈনিক মজুরি 21 টাকা বেড়েছিল এবং সাম্প্রতিক যে অক্টোবর 2026 থেকে যে 20% ডিএ অর্ডার বেরিয়েছে, সেই অর্ডারেও আপনারা দেখবেন যে দৈনিক মজুরিতে যারা কাজ করেন ডেইলি রেটেড ওয়ার্কার, তাদেরও কিন্তু 121 টাকা করে মজুরি বাড়ানো হয়েছে। তা এই বিষয়টা আমরা তুলব। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা তুলব সেটা হচ্ছে অনলি এআইসিপিআই, নো সিপিআই। অর্থাৎ পূর্বতন রাজ্য সরকার যে সর্বনাশটা আমাদের করে গিয়েছিলেন এবং বর্তমান সরকার আরও বেশি করে যে সর্বনাশটা আমাদের করতে চাইছেন, অন্তত কমপ্লায়েন্স রিপোর্টে তারা সেরকমই বলেছেন, সেটা হচ্ছে এই এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ গণনা করছেন তারা তাদের সো কল্ড এআই স্টেট বেসড সিপিআই দিয়ে, যে স্টেট বেসড সিপিআই এর কোনো অস্তিত্ব নেই। স্যাট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বারবার যখন মাননীয় বিচারপতিরা তাদের প্রশ্ন করেছিলেন, আপনারা যদি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে অস্বীকার করেন, তাহলে কিসের ভিত্তিতে, কোন সূচকের ভিত্তিতে আপনারা রাজ্য কর্মীদের ডিএ দেন, সেই সূচকটা আমাদের দেখান। তারা কিন্তু দেখাতে পারেননি। এরকম কোনো সূচকের অস্তিত্ব থাকলে তারা কিন্তু দেখাতেন। এবং শুধু তাই নয়, পূর্বতন সরকার 100% নিউট্রালাইজেশনের তথাকথিত একটা বিষয় তৈরি করেছিলেন। বর্তমান সরকার সেটাকে 85% নিউট্রালাইজেশন করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন। অবশ্যই আমাদের এই ভুল হিসেব এবং এই যে নিউট্রালাইজেশনটা 15% কমিয়ে দেওয়ার যে আবেদন রাজ্য সরকার করেছেন, তার বিরুদ্ধে আমাদের বক্তব্য থাকবে। এবং আপনারা জানেন যে গত 27 এপ্রিল আমরা মালহোত্রা কমিটির বৈঠকে আমরা কিন্তু অত্যন্ত সুনির্দিষ্টভাবে এই প্রত্যেকটি বিষয় আমরা তুলেছিলাম এবং বলেছিলাম যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে সমস্ত রাজ্য কর্মীদের, অর্থাৎ কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা, লাইব্রেরি, তারপরে আপনার বিভিন্ন আন্ডারটেকিং, শিক্ষক, শিক্ষাকর্মী, সকলকে এটা দিতে হবে। তা মালহোত্রা কমিটির যে সদস্য আমাদের সঙ্গে বৈঠক করেছিলেন, ডেপুটি সিএজি, তিনি এ সম্পর্কে তার কোনো মতামত দেননি। কিন্তু আমাদের বক্তব্য আমরা হলফনামা দিয়ে লিখিতভাবেও এই মালহোত্রা কমিটির কাছে আমরা দিয়েছি। আমরা আশা করব যে এই মালহোত্রা কমিটি আমাদের এই বক্তব্য নিশ্চয়ই তাদের রিপোর্টে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের কাছে তুলে ধরবেন। আমরা একটা কথা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলতে চাই যে আমরা মামলার প্রথম দিনকে যে কথা বলেছিলাম যে আমরা কোনো অবস্থাতেই মামলা ছেড়ে যাব না, শেষ দেখে ছাড়ব, আজকেও সেই একই কথা আপনাদের বলছি। আপনাদের উৎকণ্ঠা, আপনাদের উদ্বেগ, আপনাদের হতাশা আমরা বুঝি, আমরা অনুভব করি। এবং সবথেকে দুর্ভাগ্যের বিষয়, যেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে 1 জুনের বৈঠকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছিলাম, যে পেনশনার সম্পর্কে আমাদের অনেকের কোনো ধারণা নেই।
অনেকে মনে করেন পেনশনার মানে বেশ মোটা টাকার একটা পেনশন তারা পান, তাদের খুব সুন্দরভাবে সংসার চলে যায়। একদম ভুল ধারণা। অনেক পেনশনার তারা 1,000 টাকা পেনশন পান, 1,500 টাকা, 2,000 টাকা, 2,500 টাকা পেনশনের অনেক পেনশনার রয়েছেন। একটা বড় অংশ পেনশনারের পেনশন হচ্ছে 5,000 টাকার নিচে, তারপরে আর একটা বড় অংশের পেনশনার 10,000 টাকার নিচে। তাদের এই উচ্চ দ্রব্যমূল্যের বাজারে তাদের জন্য অন্য কোনো সরকারি সুযোগ সুবিধে নেই। এমনকি কর্মরত কর্মচারীদের যে বছরে একটা ইনক্রিমেন্ট হয় 3%, সেটাও তারা পান না। ফলে তাদের বেঁচে থাকাটা আক্ষরিক অর্থে অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়ঙ্কর। যারা এই অবস্থার মধ্যে পড়েননি এবং যারা এই সব পেনশনারদের সম্পর্কে তথ্য রাখেন না, তাদের পক্ষে তাদের যন্ত্রণাটা অনুভব করা সম্ভব নয়। অনেক পেনশনার তারা 90, 92, 94 বছর বয়স, তারা আশা করে আছেন যে দ্রুত সুপ্রিম কোর্টের এই রায় মেনে তাদের যে বকেয়া ডিএটা, যেটা তাদের অধিকার, সেটা তাদের দেয়া হবে। কিন্তু অত্যন্ত স্পষ্টভাবেই বলছি, আগের সরকার এবং বর্তমান সরকার একই কর্মী বিদ্বেষের নীতিতে বর্তমান সরকার আরও ব্যাপকভাবে এই সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার ক্ষেত্রে একটা বিলম্বিত লয় নিয়েছেন। 2028 পর্যন্ত, আগের সরকার বলেছিলেন 2026 ডিসেম্বর, এই সরকার বলছেন 2028 সাল পর্যন্ত তারা টাকা দেওয়ার জন্য সময় চাইছেন সুপ্রিম কোর্টে। ফলে অত্যন্ত দুর্ভাগ্যের হলেও এটা সত্যি যে রাজ্য কর্মীদের অবস্থাটা কিন্তু খুব খারাপ, অত্যন্ত সঙ্গীন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে তাদের সওয়াল রাখবেন এবং অত্যন্ত বলিষ্ঠভাবেই এই সমস্ত বক্তব্য তারা তুলে ধরবেন। কিন্তু একটা আশঙ্কা আমাদের আছে যে 23শে আগস্ট এই বেঞ্চের অন্যতম বিচারপতি মাননীয় সঞ্জয় কারোল অবসর গ্রহণ করছেন। স্বাভাবিকভাবে তার বেঞ্চে বিপুল মামলার চাপ। আমরা সুপ্রিম কোর্টে দীর্ঘদিন যাতায়াতের সুবাদে এবং শুনানিতে থাকার সুবাদে আমরা একটা জিনিস বুঝেছি যে অবসরের আগে মাননীয় বিচারপতিদের উপর কি পরিমাণ চাপ পড়ে তাদের বেঞ্চে থাকা মামলাগুলো নিষ্পত্তি করার জন্য। সেক্ষেত্রে আরও অনেক মামলা, যেহেতু আমরা এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট, আমরা এই মামলার ব্যাপারটাই আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। কিন্তু অন্য বিভিন্ন অতি গুরুত্বপূর্ণ মামলাও তাদের এজলাসে রয়েছে এবং সেক্ষেত্রে আমাদের আইনজীবীরা কতটা সময় পাবেন, সমস্ত কিছু বিস্তারিতভাবে বলার সুযোগ পাবেন কিনা, সেটা নিয়ে একটা আশঙ্কা আমাদের আছে। তবুও আমরা বলবো যে আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। আর বিশ্বাস করুন, আমরা অনেক চেষ্টা করেছিলাম যাতে আমি, আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়, সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, গোপা বিশ্বাস আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি। কিন্তু আমরা এই অল্প সময়ে রাত্রিবেলা জেনে তারপরে আমরা সেভাবে কোনো ব্যবস্থা করতে পারিনি। আমাদের ব্যর্থতা, আমরা ক্ষমা চাইছি। আমরা সুপ্রিম কোর্টে যেতে পারছি না আজকে, কিন্তু অনলাইনে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, গোপা বিশ্বাস থাকবেন। আমরা অনলাইনে তাদের সঙ্গেই থাকব, তাদের চেম্বারেই আমরা বসে এই সুপ্রিম কোর্টের মামলা আমরা দেখব এবং তারপরে নিশ্চয়ই আমাদের মতামত আমরা জানাবো। আর সুপ্রিম কোর্টে আমাদের অন্যতম সিনিয়র অ্যাডভোকেট রহিব রহুম আছেন এবং ফিরদৌস শামীম আজকে ভোরের ফ্লাইটে চলে গেছেন, কাজেই তিনি থাকবেন। আমরা আশাবাদী যে আমাদের আইনজীবীরা আমাদের বক্তব্য তুলে ধরবেন। সব শেষে একটা কথা আপনাদের বলবো যে আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে 2016 সালে যে কথা বলেছিলাম, আজও সেই একই কথা বলছি যে আমরা শেষ দিন পর্যন্ত ছাড়ব। কোনো চাপ, কোনো রাজরোষ এগুলোর তোয়াক্কা না করে আমরা আপনাদের জন্য আইনি লড়াইটা যেমন লড়ে যাব, তেমনি আন্দোলনে নামার প্রস্তুতিও আমরা নিচ্ছি। বিভিন্ন সংগঠনের সঙ্গে আলাপ আলোচনা চলছে এবং গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসগুলির ক্ষেত্রে আমি পুরো বিষয়টা স্পষ্ট করছি না,
তাদের বিভিন্ন সংগঠনের সঙ্গে আমাদের আলোচনা চলছে এবং যদি আজকের এই সুপ্রিম কোর্টের শুনানিতে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের পক্ষে কোনো আশাপ্রদ কিছু বক্তব্য বা নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে না আসে, বা যদি আজকে সুপ্রিম কোর্টে সেইভাবে কেএমসি এলাকার পেনশনার বা ভিন রাজ্যের পেনশনার বা অন্যান্য যারা পাননি তাদের কথাটা যদি সেভাবে তুলে ধরা না যায় এবং যদি সুপ্রিম কোর্ট সময়াভাবে আমাদের এই মামলার বিস্তারিত শুনানি না করতে পারেন, তাহলে কিন্তু আমরা গ্র্যান্ট ইন এডের ইনস্টিটিউশনসের প্রত্যেকটি ক্ষেত্রের কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে কথা চালাচ্ছি। আগামী দিনে কিন্তু একটা বড়, খুব অদূর ভবিষ্যতে একটা বড় পদক্ষেপ কিন্তু নেওয়া হবে, যেহেতু বিষয়টা আলাপ আলোচনার স্তরে আছে এবং যেহেতু বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে আজকে মামলার গতি প্রকৃতির উপর সেটা নির্ভর করছে, তাই বিস্তারিত আপনাদের বললাম না। কিন্তু একটা কথা আমি অত্যন্ত স্পষ্টভাবে বলছি, আমরা আগেও ছিলাম, এখনও আছি, অতীতেও থাকবো। আর একটা কথা এই প্রসঙ্গে আমি আপনাদের বলবো, সেটা হচ্ছে আমার বিভিন্ন ভিডিওতে আমি একটা জিনিস লক্ষ্য করছি, কিছু কর্মচারী নেতা সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন। আপনারা দয়া করে আমার ভিডিওর মন্তব্যে এই ধরনের কোনো মন্তব্য করবেন না, কারণ আন্দোলন বা লড়াই আমাদের অদূর ভবিষ্যতে করতেই হবে। যে যতটাই সরকারের প্রতি আস্থাশীল থাকুন না কেন, আমরা সরকারের এই কমপ্লায়েন্স রিপোর্টে এবং যে ডিএ ঘোষণা হয়েছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে, তাতে আমরা একটা বিষয় অত্যন্ত নিশ্চিত, এবং যেভাবে সপ্তম বেতন কমিশনের বিষয়টাকে বিলম্বিত করা হচ্ছে সেই ক্ষেত্র থেকে, এবং আমাদের যে বলার অধিকার সেটা পর্যন্ত সরকার কেড়ে নিচ্ছেন। শুধু তাই নয়, স্মার্ট মিটার বাধ্যতামূলক করা বা ওই যোগ দিবসে বাধ্যতামূলক অংশগ্রহণের মতো নির্দেশ বার করার মধ্য দিয়ে সরকার আমাদের ব্যক্তিগত স্পেসে ঢুকে পড়তে চাইছেন। সেক্ষেত্রে আমি অন্তত নিশ্চিত যে আর বেশি দিন সরকারের উপর আস্থা রেখে সরকারকে নিঃশর্ত সমর্থন দেওয়ার সুযোগ আর কর্মচারী সংগঠনগুলো পাবেন না। সেক্ষেত্রে আমাদের তো ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। সেই আন্দোলনে নেতৃত্ব বা কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী তারা চাঁদ, মঙ্গল গ্রহ বা ইথিওপিয়া, উগান্ডা, আমেরিকা, রাশিয়া থেকে আসবেন না। তারা যারা ছিলেন, নতুন নিয়োগ হয়নি, ফলে যারা বিগত সরকারের আমলে আন্দোলন করেছিলেন তাদেরকে নিয়েই আন্দোলন হবে। এখন যদি আপনাদের কোনো ভূমিকায় তাদের যদি মনে একটা দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়, তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে যদি প্রশ্ন উঠে যায়, তাহলে কিন্তু আগামী দিনে ঐক্যবদ্ধ লড়াই আন্দোলনের ক্ষেত্রে ক্ষতি হবে। আমি যে কোনো নেতার সমালোচনা করতেই পারি, এবং সমালোচনা করার ক্ষেত্র যে একদম নেই তাও নয়, কিন্তু দিনের শেষে আমাকে ভাবতে হবে যে আমি অমুক নেতার সমালোচনা করে ফেসবুক পোস্ট করলাম, তাতে আমার দিনের শেষে কি প্রাপ্তি হলো। তিনি আমার প্রতি বিরূপ হলেন, আমার সংগঠনের প্রতি বিরূপ হলেন, এবং ফলে যখন ঐক্যবদ্ধ আন্দোলনের আলোচনা শুরু হবে তখন প্রথমেই আমরা অনেকটা পিছিয়ে থাকব। তাই বলছি, আপনারা সবাই ঐক্যবদ্ধ যৌথ কর্মচারী আন্দোলনের পক্ষে সওয়াল করুন, এবং কাজ করতে গেলে ভুল হয়, যারা ভুল করছেন তাদেরকে সবিনয়ে তাদের সম্মান রেখে তাদের ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন, কারণ সমালোচনা মানুষকে ঋদ্ধ করে, তাকে আরো সমৃদ্ধ করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে তাকে সাহায্য করে। কিন্তু এমন কোনো মন্তব্য করবেন না যাতে ব্যক্তিগতভাবে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে কর্মচারী মহলে প্রশ্ন জেগে যায়, কারণ তাহলে কিন্তু তাদের আহ্বানে আর বেশি সংখ্যায় কর্মচারী আন্দোলনে আসবেন না। সেটা কিন্তু ঐক্যবদ্ধ আন্দোলনের ক্ষেত্রে ক্ষতি। আর দীর্ঘায়িত করব না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করব আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে আমরা যে বিষয়গুলি উল্লেখ করব সেগুলো মাননীয় বিচারপতিরা শুনবেন এবং সদর্থক নির্দেশ দেবেন, এই আশা করে আজকে ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।